এ ধরনের একটা পরিস্থিতি তৈরি করবার জন্য দেশের ভেতরে আমাদের সীমান্তের চারপাশে অনেকেই কিন্তু অপেক্ষা করছেন। সেই সুযোগ আমরা প্রকারান্তরে করে দেব কিনা, তাদের জন্য জমিন তৈরি করব কিনা, খুব গভীরভাবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের রাজনৈতিক ইচ্ছা, সরকারের পলিটিক্যাল উইলটাই এই সংকট থেকে বেরোনোর একমাত্র পথ। প্রতিবন্ধী সংগঠনের সাথে যুক্ত আর তার একটা শব্দ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি বললেন যে বাংলাদেশ একটা অতি উচ্চমানের একটা অসহিষ্ণুতা এই মুহূর্তে যাচ্ছে। যদি এক কথায় প্রকাশ করতে যাই, এই মুহূর্তে 2025 সালের আজকে 13ই সেপ্টেম্বর, আমাদের গত 13 মাস যে অভ্যুত্থানের বয়স, সেখানে আমরা দেখছি যে আমাদের মধ্যে পক্ষের বাইরে আমাদের মধ্যে যে চূড়ান্ত অতি উচ্চমাত্রার অসহিষ্ণুতা, এটা আমাদের অর্জনকে অনেক দিক থেকে মেঘাচ্ছন্ন করে ফেলছে কিনা, আমাকে ওইটা খুব গভীর দুশ্চিন্তার মধ্যে এটা নিয়ে যাচ্ছে। আমরা আপনারা আপনাদের যে তথ্য যেগুলো বেরিয়ে এসছে আপনাদের গবেষণা থেকে, আপনাদের তথ্য থেকে, আমি সাধারণভাবে মনে করি এটাই হচ্ছে চিত্র। সুতরাং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নকে উল্লেখ করতে চাই। সরকারের প্রতি ক্রমান্বয়ে মানুষের আস্থার জায়গাটা কমছে, খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর আমরা দেখছি যে ঐক্যমত কমিশন তারা যে লক্ষ্য নিয়ে কাজ করছে, মানুষ সাধারণভাবে তার ব্যাপারে সম্মতি দিয়েছে, মানুষের ইতিবাচক মনোভাব আছে এই ব্যাপারে। পুরনো ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, নতুন ব্যবস্থা, নতুন বোঝাপড়া, নতুন বন্দোবস্ত রাজনৈতিক দিক থেকে বা সামাজিক চুক্তি আকারে এটা আমার জন্য দরকার। বিপুল অধিকাংশ মানুষ এ ব্যাপারে তারা একমত। নারী আসনের ব্যাপারে, প্রত্যক্ষ নির্বাচনের ব্যাপারে আমাদের শুধু নারীরা না, মানুষের যে ব্যাপক যে সমর্থন, তাদের যে ঐক্যমত, তাদের এই তথ্য উপাত্তের মধ্য দিয়ে সেটাও পরিষ্কার করে সেটা বেরিয়ে এসছে। আমরা এই মুহূর্তে ডাকসু নির্বাচন নিয়ে আমাদের এক ধরনের উচ্ছ্বাস নিশ্চয়ই আমাদের হয়েছে। আমরা কিছু অভিযোগ সমালোচনার পরেও আমি বলেছি 2009 সালের পরে অন্য কোনো নির্বাচন নিয়ে ফলাফল জানার জন্য রাত জেগে এরকম কোটি মানুষ কিন্তু টেলিভিশনের সামনে অপেক্ষা করেনি। সুতরাং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর। কিন্তু একই সাথে দুদিন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সেখানে একটা হতাশার ছায়াটা ক্রমান্বয়ে বাড়ছে। অবিশ্বাস, সন্দেহ, বিভক্তি, বিভাজন, দোষারোপ, পদত্যাগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা অনিশ্চিত সময়ের জন্য একটা অস্থিতিশীলতার দিকে যাত্রা করছে কিনা, এই পথে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তাদেরকে অনুসরণ করবে কিনা, এটা নিয়েও আমার উদ্বেগ আছে। এগুলো এখানে নাগরিক সমাজের অনেক গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা আছেন, এগুলো আমাদের বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এর একটা বড় কারণ হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মনস্তাত্ত্বিক দিক থেকে দখল, বিশেষ করে জাহাঙ্গীরনগরের দখলদারিত্বের একটা যে মনস্তত্ত্ব, সম্ভবত সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি এবং এটা যদি রেপ্লিকেট করতে থাকে ভবিষ্যতে, তাহলে কিন্তু অনেক খারাপ খবর হয়তো আমাদের জন্য অপেক্ষা করবে। আমি সরাসরি এই মুহূর্তে যদি প্রশ্ন আসে যে আমরা সংস্কার নিয়ে যে আলোচনা চলছে, ডক্টর মোশতাক একটু উল্লেখ করলেন, নেপালে আমাদের সম্ভবত এই অঞ্চলের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক সংবিধান ধরা হয়। গণতান্ত্রিক সংবিধান, ফেডারেল রাজনৈতিক কাঠামোতে তারা কাজ করছেন। উচ্চ পরিষদে, আপার চেম্বারে একটা সংখ্যানুপাতিক পদ্ধতি তো সেটা আছে, কিন্তু এইটার এত দীর্ঘ অভিজ্ঞতার পরেও নেপালে একটা গণজাগরণ, এক ধরনের গণ অভ্যুত্থান এবং খুবই সহিংস, 50 জনের বেশি মারা গেছেন, 250-300 তারা এখন হসপিটালে তারা আছেন এবং শুধু সরকারি দল না, বিরোধী দলের বাড়িও আক্রান্ত। অনেক নতুন ফেনোমেনা। প্রধান বিষয় কর্মসংস্থানের প্রশ্ন, বৈষম্যের প্রশ্ন এবং সমাজের মধ্যে যে অন্যায্য এবং অসাম্যর যে প্রশ্ন,
কথাটা এই জন্য উল্লেখ করলাম, আমরা এই পর্যন্ত যত আলোচনা গত 1 বছর ধরে উপরিকাঠামোই রাজনৈতিক সংস্কার নিয়ে আমাদের আলাপ আলোচনা চলছে। আমি আগেও এটা বলেছি যে গোটা অর্থনীতি যেখানে দুর্বৃত্তায়িত, রাজনীতি এবং রাজনীতির দুর্বৃত্ত, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন প্রায় এর একটা অশুভ নেক্সাস এখনো পর্যন্ত কাজ করছে। গত 1 বছরে এই নেক্সাস ভেঙে দেওয়া দূরের কথা, নতুন করে নানাভাবে এটা শক্তিশালী হচ্ছে, এটা সংঘবদ্ধ হচ্ছে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের জন্য এই অশুভ নেক্সাস সবচেয়ে বড় রাজনৈতিক হুমকি হিসাবে এটা কাজ করবে। এগুলো জাতীয় ঐক্যমত্য কমিশন, সরকার অনেকগুলো কমিশন করেছেন, এই সংক্রান্ত কোনো কমিশন করেননি। সম্ভবত যদি সময় থাকে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। ভবিষ্যতের দিকে আমরা কিভাবে তাকাতে পারি সেই প্রশ্নে আমরা এখানে আসতে পারি। আমি এই মুহূর্তে দুটো সরাসরি প্রশ্ন, গণভোটের যে কথাটা আলোচনার মধ্যে এসছে, আমি ঐক্যমত্য কমিশনে বলেছি সমস্ত প্রশ্নে যদি আমরা একমত হতে পারতাম, জনগণের একটা সম্মতির জন্য নিশ্চয়ই আমরা হয়তো গণভোটে যাওয়ার ব্যাপারে হয়তো একটা সিদ্ধান্ত নেওয়া যেত। কিন্তু এতগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নে ভিন্নমত নিয়ে, গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্ট নিয়ে গণভোটে যাওয়ার সম্ভবত এটা কোনো বাস্তব কোনো চিন্তা না, বাস্তব কোনো প্রকল্পের জায়গা না। এগুলো একটু হিসাবের মধ্যে আমাদেরকে নেওয়া দরকার। অনেকে নতুন করে প্রস্তাব করেছেন, এমন প্রস্তাবও এসছে 106-এ যেই রেফারেন্সে সরকার গঠন হয়েছে এবং গত 1 বছরে যেভাবে উত্থাপন করা হয়েছে, পুরো অভ্যুত্থান, সরকার, ঐক্যমত্য কমিশন, গত 1 বছরের যাত্রা, এটাও নাকি অসাংবিধানিক, এটাও নাকি অগণতান্ত্রিক। এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন অভ্যুত্থানে যারা অংশীদার সেখান থেকে উত্থাপন করা হচ্ছে। এই বক্তব্যের পেছনে আসলে অন্য কোনো বক্তব্য আছে কিনা সেটা হয়তো আমাদের জানা বোঝার প্রশ্ন, ভবিষ্যতে সেটা হবে। তার মানে অভ্যুত্থানের ন্যায্যতা নিয়ে প্রশ্ন, অভ্যুত্থানের সরকার গঠনের ন্যায্যতা নিয়ে আজকে প্রশ্ন উত্থাপিত হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের ন্যায্যতা নিয়েও তাহলে কিন্তু প্রশ্ন উত্থাপিত হবে। এবং যতগুলো সিদ্ধান্ত হয়েছে গত 1 বছরে, তাহলে প্রত্যেকটার ন্যায্যতা নিয়েও পরোক্ষভাবে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। এর পিছনে কি রাজনীতি, কি কর্মকৌশল সেটা আমি ভালো করে বলতে পারবো না। এরপরে আসছে যে আমরা বিশেষ পরিস্থিতিতে আমরা সংবিধান সংক্রান্ত যে সংশোধনীগুলো সেগুলো মিলে কোনো অধ্যাদেশ জারি করা যায় কিনা। অধ্যাদেশটা কে করবেন? সরকার সিদ্ধান্ত নেবে, ঐক্যমত্য কমিশন থেকে সুপারিশ যাওয়ার পরে রাষ্ট্রপতির মাধ্যমে সংবিধান সংক্রান্ত সাংবিধানিক অধ্যাদেশ জারি হবে। আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বলেছি, আমি নিজেও পরশুদিন বলেছি, এটা খুব ভয়ঙ্কর, খুবই বিপজ্জনক একটা চিন্তা, বিপজ্জনক প্রস্তাবনা। সংবিধান সংশোধন করবেন, তাহলে এখানে জনগণের তো ম্যান্ডেট লাগবে, তাদের সম্মতি লাগবে। মানুষ কিভাবে তার সম্মতি ম্যান্ডেট দেয়? এটা পপুলার ইলেকশনের ভিতর দিয়ে মানুষ তার সম্মতি জ্ঞাপন করে, মানুষ তার মতামতটা দেয়। গোটা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে এড়িয়ে যে তাকে আপনি প্রকারান্ত অস্বীকার করে রাষ্ট্রপতি যদি এ ধরনের যদি সাংবিধানিক যদি কোনো প্রোক্লামেশন অথবা যদি কোনো অধ্যাদেশ জারি করেন, তাহলে ভবিষ্যতে তাহলে তো আর সংবিধান দরকার হবে না। একটা এক্সট্রা অর্ডিনারি যে কোনো অবস্থাতে রাষ্ট্রপতি এটাকে নজির হিসাবে নিয়ে ভবিষ্যতে তিনি যে কোনো ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে তিনি সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করতে পারেন। এই বিপজ্জনক প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। এই চিন্তার ভবিষ্যৎ যে আত্মঘাতী যে একটা তৎপরতা হবে, এটা একটু হিসাব বিবেচনার মধ্যে এগুলোকে নেওয়া দরকার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ আমরা বলেছি সংবিধানের 106-এ যে জায়গাটা আছে, রাষ্ট্রপতির মধ্য দিয়ে আপিল বিভাগে মতামতটা নেওয়া যায় কিনা, তারা একটা আইনি কাঠামোর ব্যাপারে প্রস্তাবনা হাজির করতে পারেন কিনা, এইটুকু আমাদের বিবেচনা। শেষ যে প্রশ্নে আমি কথা বলে শেষ করতে চাই, আগামী ফেব্রুয়ারিতে এই মুহূর্তে নির্বাচনে যদি যদি ভণ্ডুল হয়ে যায়, সমস্যাটা কি কি? ইতিমধ্যে অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে নানা প্রশ্নে বিভক্তি বিভাজন প্রতিদিন বাড়ছে, ইঙ্গিতটা খুব খারাপ। ওই যে আমরা পড়ছি না, ওই ছোটকালে ঈশান কোণে মেঘ দেখা যাচ্ছে, ঈশান কোণে আমি কিন্তু ঝড়ের একটা আভাস আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি। দুই হলো, ইলেকশন যদি স্থগিত হয়,
যদি পণ্ড হয়ে যায়, ও এমনকি ফ্যাসিবাদী শক্তি বাদ দেন, অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে, শক্তিগুলোর মধ্যে ভাগ বিভাজন, হিংসা এটা বাড়বে এবং এটা রাজপথে একটা সহিংস বিরোধ বৈরিতাও এটা পর্যবেসিত হওয়ার ঝুঁকিটা বাড়বে, আশঙ্কাটা বাড়বে। একটু হিসাবের মধ্যে এগুলোকে নেওয়া দরকার। দুই হচ্ছে, আমি প্রায় বলে আসছি গত কমাস ধরে একটা সামাজিক নৈরাজ্য এখন চলছে। এই নৈরাজ্য খুবই দ্রুত দলগুলোর মধ্যে যখন বিভক্তি বিভাজন বাড়বে, সামাজিক নৈরাজ্য ইমিডিয়েটলি একটা রাজনৈতিক নৈরাজ্যে এটা টার্ন নিতে পারে। সে ব্যাপারে আমি খুবই উদ্বিগ্ন, আমার খুব গভীর একটা আশঙ্কা আছে এবং এ ধরনের একটা পরিস্থিতি তৈরি করবার জন্য দেশের ভেতরে, আমাদের সীমান্তের চারপাশে অনেকেই কিন্তু অপেক্ষা করছেন। সেই সুযোগ আমরা প্রকারান্তরে করে দেব কিনা, তাদের জন্য জমিন তৈরি করব কিনা, খুব গভীরভাবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এ ব্যাপারে শেষ আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশ গভীর একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে। আমাদের ভেতরে রোহিঙ্গা ইস্যু নিয়ে, 3টা পার্বত্য জেলা নিয়ে এবং ভারত চারপাশে তাদের যে অনুপ্রবেশের যে চেষ্টা, তারা যে পুশিং যেটা করছে, কত লোক ভিতরে ঢুকালো, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত একটা রাজনৈতিক বার্তা দেবার তারা চেষ্টা করছে বাংলাদেশকে, অভ্যুত্থানকে, নতুন এই সরকারকে। তার মানে হচ্ছে যে কোনো সময় মানে নির্বাচন বিলম্বিত হওয়া, পণ্ড হয়ে যাবার মধ্য দিয়ে পুরো অভ্যুত্থান অর্জনটা পণ্ড হয়ে যাবার আশঙ্কাটা বাড়বে। সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা এবং প্রকারান্তরে আমরা একটা গৃহযুদ্ধের আশঙ্কাকে বাড়িয়ে তুলব কিনা ভবিষ্যতে, একটু হিসাবের মধ্যে এগুলোকে নেওয়া দরকার। শেষ বাক্য যেটা বলে আমি শেষ করতে চাই, সমাধানটা কি? আমি মনে করি গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের রাজনৈতিক ইচ্ছা, সরকারের পলিটিক্যাল উইলটাই এই সংকট থেকে বেরোনোর একমাত্র পথ। ঐক্যমত্য কমিশন তাকে সহযোগিতা করার চেষ্টা করছেন, আমরা রাজনৈতিক দলগুলো চেষ্টা করছি, নাগরিক সমাজের সমস্ত অংশ প্রত্যেকে আমরা চেষ্টা করছি একটা গণতান্ত্রিক উত্তরণের ভেতর দিয়ে যাবার জন্য। আমি এর আগেও বলেছি, ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বর্গরাজ্যে প্রবেশ করবে এরকম কোনো চিন্তা, এরকম কোনো প্রকল্প আমাদের নাই। কিন্তু একটা জিনিস আছে, আমরা একটু গণতান্ত্রিক, দায়বদ্ধ, সংবেদনশীল এবং একটা ভারসাম্যমূলক একটা রাজনৈতিক ব্যবস্থা দিকে হয়তো আমরা যাত্রা শুরু করতে পারবো। এইটুকু অর্জন যদি আমরা রক্ষা করতে না পারি, সত্যি সত্যি অভ্যুত্থানের কিন্তু অর্জন বিসর্জনে যাবে, আমছালা দুটোই যাওয়ার কিন্তু আশঙ্কাটা আছে। আশা করি প্রত্যেকেটা বিবেচনার মধ্যে রাখবো। ঐক্যমত্য কমিশন তারা খুব অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তারা সনদ এবং অঙ্গীকারকে তারা একটা দলিল করেছেন, বাস্তবায়ন তারা আলাদা করে রেখেছেন। আমি তাদেরকে অনুরোধ করব, আমরা আলোচনা করি, কিন্তু বাস্তবায়নের ব্যাপারটা আপনারা যদি একমত হতে পারি ভালো, না হলে সরকারের উপরে ছেড়ে দেন। সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে যদি কোনো বোঝাপড়া তৈরি করতে পারেন সে পথ করবেন, না হলে এটা ওপেন, এটা আলোচনার মধ্যে থাকবে। কিন্তু সরকারকে তারা যে ফেব্রুয়ারি নির্বাচনের প্রতিজ্ঞা বারবার করে ব্যক্ত করেছেন সুপারলেটিভ ডিগ্রিতে, আশা করি সবাইকে তারা আস্থার মধ্যে নেবেন। নির্বাচনটা সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, শেষত ভোটার জনগণ একটা যৌথ অর্কেস্ট্রার মতন, একটা সম্মিলিত উদ্যোগের মতন। এবং আমি মনে করি আমরা এবার এইটুকু দায়িত্ববোধের পরিচয় দেবো, দড়িটা এমন জায়গায় টানাটানি করব না যাতে দড়িটা ছিঁড়ে গেলে বাংলাদেশ গভীর একটা রাজনৈতিক ঝুঁকির মধ্যে পড়বে। এইটুকু বলে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা, সালাম, অভিনন্দন দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।